পরিবার পরিজনের সাথে ঈদ উল ফিতর উদযাপনে ট্রেনে চড়ে আপন নিরে ছুটছেন নগরবাসী। এবার ভোগান্তি আর শিডিউল বিপর্যয় ছাড়াই শতভাগ টিকিট অনলাইনে মেলায় স্বস্তি প্রকাশ করেছেন ঘরমুখ মানুষজন। এছাড়াও বিশেষ ব্যবস্থাপনায় স্ট্যান্ডিং টিকিট থাকায় অতীতের চেয়ে ঘরমুখ মানুষের সংখ্যা ছিল চোখে পড়ার মতো। তবে ঈদযাত্রা নিরাপদ করতে রেল কর্তৃপক্ষ সহ বেশ তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। মিফতাক গালিবের রিপোর্ট। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, আর এই ঈদের আনন্দ কয়েকগুণ বাড়িয়ে দেয় স্বস্তিতে যখন আপন নিড়ে ছুটে মানুষজন। এবারও তার ব্যতিক্রম নয়। ট্রেনে চেপে কোনো প্রকার দুর্ভোগ আর ভোগান্তি ছাড়াই আপন নিড়ে যাচ্ছে নগরবাসী। সকাল থেকে কমলাপুর স্টেশনে ঘরমুখ মানুষের পদভারে মুখর। উৎসবের আমেজ যেন তাদের চোখে মুখে, ছিল স্বস্তির পরশও। তাই তো আনন্দের মাত্রাটা যেন দ্বিগুণ। হ্যাঁ, এটা আসলে সত্য। একবারে নিরিবিচ্ছিন্ন মানুষের খোলামেলায় যেতে পারতেছে, আরামদায়ক হয়ে যাওয়াটা। টিকিট কাটলে তো একটু সমস্যা হয়। প্রথম দিন আমরা পাইনি, যে আমাদের 28 তারিখে কাটার চেষ্টা করছিলাম, পাইনি। অনেক আনন্দ লাগছে, মানে বোঝাতে পারছি না, এত আনন্দ লাগছে। পরিবার পরিজনদের সাথে ঈদ করা, তারপরে একসাথে ঘুরতে যাওয়া, সবার সাথে দেখা করা, এটাই তো মজা। আসলে ঈদটা সবার সাথে করা যায়, ফ্যামিলি সবাইকে নিয়ে করা যায়। এটা মানুষ অপেক্ষা করে যে আসলে ঈদের সময় সবাই এক হবে। পাশাপাশি রেলযাত্রায় বাড়তি চাপে ভোগান্তিতে পড়লেও ট্রেনের ছাদে অতিরিক্ত যাত্রী বহন না করা সহ ঈদযাত্রার নিরাপত্তা নিশ্চিতের জন্য আইনশৃঙ্খলা বাহিনী তৎপর বলে জানিয়েছেন রেলওয়ে স্টেশন ম্যানেজার। আমাদের উল্লেখযোগ্য কোনো বিলম্ব হয় নাই। আমরা প্রতিদিন আন্তনগর, মেল এক্সপ্রেস, কমিউটার এবং স্ট্যান্ডিং স্পেশাল ট্রেন এবং 25% স্ট্যান্ডিং টিকিট সহ আমরা 60 থেকে 70,000 প্যাসেঞ্জার পরিবহন করতেছি। নিরাপদে সবাই আমরনালয়ে ছুটছেন, ঠিক তেমনি নিরাপদে যেন ফিরতে পারেন কর্মব্যস্ততার নগরী রাজধানীতে, এমনটাই প্রত্যাশা ঘরমুখ মানুষের। মিফতাক গালিব, মাই টিভি, ঢাকা। ঈদের ছুটিতে সবচেয়ে বেশি মানুষ রাজধানী ছাড়ছেন সড়ক পথে। এবার আগেভাগে ঈদের ছুটি শুরু হওয়ায় টার্মিনালে ভোগান্তি অনেকটাই কম। দুপুরে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এ সময় তিনি বলেন, অতিরিক্ত ভাড়া আদায় করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ফাঁকা ঢাকায় কোনো ধরনের নাশকতার হুমকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শিমুল খানের রিপোর্ট। এবছর যেন নতুন ঈদযাত্রা দেখল দেশের মানুষ। বাস, ট্রেন, লঞ্চ সবখানেই মিলেছে স্বস্তি। যাত্রীর চাপ কিছুটা থাকলেও গাবতলীতে নেই যানজট। শনিবার সকাল থেকে বেলা 12:30 পর্যন্ত টেকনিক্যাল, শ্যামলী, কল্যাণপুর, মাজার রোড, গাবতলী এলাকা ঘুরে দেখা যায়নি কোনো ভোগান্তির চিত্র। আমি আগের বার ওই রেটেই গেছিলাম, এখন ওই রেটেই আছে। এক মাস সোজা রয়েছে, কষ্ট রয়েছে। এই ঈদের দিন তো আমাদের জন্যই, এই জন্য অনেক কষ্ট করে গ্রামে যেতেছি আনন্দ উপভোগ করার জন্য। বন্ধু বান্ধব আছে, দেখা হবে, ঈদ করবে, সবাই মিলে অনেক আনন্দ হবে। ঈদে সবাই যাবে, ভাই বোন থাকবে, ফ্রেন্ড সার্কেল থাকবে। বছরে একবার বা দুইবারই যাওয়া হয়, তো এখন যেহেতু ঈদ, তো ঈদে সবার সাথে দেখা হবে। আত্মীয় স্বজন, বাবা মা যারা আছে তাদের সঙ্গে আনন্দের সহিত ঈদ উদযাপন করতে পারি, সেই উদ্দেশ্যেই যাওয়া। এদিকে যাত্রীদের জন্য অপেক্ষায় বাসের হেল্পার, ড্রাইভার ও কাউন্টার মাস্টাররা। আগের তুলনায় কিছু কম আছে যাত্রী, আর গাড়ি নিয়ে আমাদের কোনো অসুবিধা নাই। গতকাল একটু জ্যাম ছিল, আজকে পর্যন্ত জ্যামের কোনো প্রভাব পড়েনি। এইবার জ্যাম নাই, আরামে এসে মানুষজন যাতায়াত করতেছে। দুপুরে গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। টিকিটের দাম নিয়ে ৯-৬ করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। সবাই ছুটি ভোগ করতেছে, কিন্তু আমার পুলিশ, কিন্তু সশস্ত্র বাহিনী, পুলিশ, বিজিবি, আনসার, এরা কিন্তু কেউ ছুটিতে যাচ্ছে না। এরা কিন্তু এই নিশ্চিতভাবে যেন এই মানে আইন শৃঙ্খলা যেন ভালো থাকে, এই জন্য তারা কাজ করে দেন। ঈদে ঘরমুখ মানুষের সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী, র্যাব, ডিবি ও পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। শিমুল খান, মাই টিভি, ঢাকা। ঈদের আগ মুহূর্তে এসে চাপ বেড়েছে লঞ্চে। যাত্রী বোঝাই লঞ্চগুলো ছেড়ে যাচ্ছে নিজ নিজ গন্তব্যে। কর্মচাঞ্চল্য ফিরে পেয়েছে সদরঘাট লঞ্চ টার্মিনাল। যাতায়াত নির্বিঘ্ন করতে নৌ পুলিশের পাশাপাশি কাজ করছে র্যাব। তবে ঈদের কয়েকদিন ব্যবসা হলেও সারা বছর লোকসানের আশঙ্কা লঞ্চ মালিকদের। আফজাল হোসেনের রিপোর্ট।
অবশেষে যাত্রীদের পদচারণায় মুখর সদরঘাটের লঞ্চ টার্মিনাল। ব্যস্ত সময় পার করছেন লঞ্চ কর্মীরা। আরামদায়ক ভ্রমণের মাধ্যম হিসেবে লঞ্চকে বেছে নিচ্ছেন দক্ষিণাঞ্চলের যাত্রীরা। আমরা চাই এরকমভাবে বরিশালে ভালো যারা লঞ্চের মালিক পক্ষ আছে তাদেরকে এরকমভাবে যে বরিশাল যাত্রীদের ভালো একটা সুন্দর সার্ভিস দেয়। লঞ্চের অবস্থা খুবই খারাপ, কারণ আগের মতো আর যাত্রী হয় না। পদ্মা সেতু হওয়ার পরে লঞ্চ ব্যবসা একেবারেই ধস। এটা একটা মজা অন্যরকম, লঞ্চে যাইতে ভালো লাগে। ভোগান্তি ছিল রাস্তাঘাটে, লঞ্চে অনেক হকারের সমস্যা করতো, ডিসি বিলিং ছিল না। অন্যান্য বার থেকে এবার পরিবেশটা খুবই সুন্দর। যাত্রীদের ঈদযাত্রা নিরাপদ করতে কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নৌ পুলিশের পাশাপাশি টহল দিচ্ছে র্যাব। অন্যান্য বছরের চেয়ে প্রস্তুতি এবছর মনে করবেন যে অনেক বেশি প্রস্তুতি আছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান খুবই তৎপর। রমজানের প্রথম দিন থেকেই আমরা দিনটা 24 ঘন্টা রোবাস্ট প্যাট্রোলিংয়ের ব্যবস্থা করেছি। ঈদের মৌসুমে কিছুটা লাভের মুখ দেখলেও সারা বছর লোকসান হতে পারে বলে আশঙ্কা করছেন লঞ্চ মালিকরা। অনেকের লঞ্চ ব্যবসা ছেড়ে দেওয়ারও পরিকল্পনা রয়েছে। ঈদের আগের পরিস্থিতি অনেক ভয়াবহ ছিল। আমাদের প্রতি ট্রিপে মিনিমাম 1.5 থেকে 2 লাখ টাকা লস হইত। এমন একটা পরিস্থিতি দেখা আছে যে আমাদের ইন ফিউচারে 2-1 বছর পর আমাদের এসব জাহাজ হয়তো বিক্রি করে দেওয়া লাগবে। এই ব্যবসার মধ্যে আর থাকা সম্ভব না। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। পবিত্র ঈদের আনন্দ ভাগাভাগি করতে শেষ মুহূর্তে নারীর টানে বাড়ি ফিরছেন রাজধানীবাসী। বিগত সময়ের তুলনায় এবারে মহাসড়কগুলোতে নেই তেমন যানজট, কমে এসেছে দুর্ঘটনাও। আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান আর দীর্ঘ সরকারি ছুটির কারণে এবারে যানজট কমে এসেছে বলে জানান পুলিশের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান। যোগাযোগ বিশেষজ্ঞরা মনে করছেন সড়কে এই ধারা অব্যাহত রাখতে 3 হুইলার চলাচলের ওপর কঠোর নজরদারি প্রয়োজন। আরও জানাচ্ছেন রাকিব হাসান। আর মাত্র একদিন পরেই পবিত্র ঈদ উল ফিতর। প্রিয়জনের সঙ্গে ঈদ করতে শেষ মুহূর্তে ঢাকা ছাড়ছেন রাজধানীবাসী। শেষ মুহূর্তে বাড়ছে যাত্রী চাপ। চিরচেনা রূপে ফিরছে বাস স্টেশন, কমলাপুর রেল স্টেশন সহ সদরঘাট লঞ্চ টার্মিনাল। তবে কমলাপুর রেল স্টেশন থেকে সব ট্রেনই ছেড়ে যাচ্ছে নির্দিষ্ট সময়ে। শতভাগ অনলাইনে টিকিট বিক্রি হওয়ায় ট্রেনের কাউন্টারগুলোতে নেই কোনো যাত্রী চাপ। বাস স্ট্যান্ডগুলোর চিত্র প্রায় একই। অধিকাংশ বাসের টিকিট ছাড়া হয়েছে অনলাইনে। বিগত সময়ের তুলনায় এবারের বাস যাত্রা অনেকটাই স্বস্তিদায়ক বলে জানান যাত্রীরা। শেষ মুহূর্তে গাড়ির চাপ বাড়লেও যানজট নেই মহাসড়কগুলোতে। সড়কে কমে এসেছে দুর্ঘটনার হারও। যানজট আর দুর্ঘটনার অন্যতম কারণ মহাসড়কে নসিমন করিমন আর ফিটনেস বিন গাড়ি জানিয়ে এ বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর আরও কঠোর নজরদারি বাড়ানোর পরামর্শ দেন যোগাযোগ বিশেষজ্ঞ সাইফুন নেওয়াজ। সারা বছরে এভারেজে যত দুর্ঘটনা ঘটে ঈদে কিন্তু প্রায় তার ডাবল হয়ে যায়। এটা বড় কারণ হচ্ছে 3 হুইলার নসিমন করিমের সংখ্যাধিক্যটা ঈদে কেন্দ্রিক বেড়ে যায়, পথচারীদের আনাগোনাটা বেড়ে যায়। পাশাপাশি যারা বাস চালাচ্ছে, বড় গাড়ি চালাচ্ছে, তারা কিন্তু দেখা যায় দ্রুত ট্রিপ কমপ্লিট করতে চায়। এই ওভার স্পিডিং, বেপরোয়া চালনা প্রতি ঈদের একটা কমন সিচুয়েশন। আবার কোনো কোনো ক্ষেত্রে যানজটে আটকা পড়লে তারা সেটা কভার করতে চায়। অনেক সময় মালিকরা অতিরিক্ত লাভের আশায় আনফিট গাড়িগুলোকে দেখা যাচ্ছে তারা রংচং করে নিয়ে আসে এই ঈদকেন্দ্রিক বিজনেসটা করার জন্য। সামগ্রিকভাবে এইগুলো কিন্তু এক একটা হচ্ছে আমার রিস্ককে বাড়িয়ে দিচ্ছে এবং কনফ্লিক্ট হয় এবং দুর্ঘটনা ঘটে, প্রাণহানি ঘটে। দীর্ঘ ছুটি আর আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির কারণেই এবারের ঈদযাত্রা নিরাপদ আর স্বস্তিদায়ক হবে বলে জানান ডিএমপির উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান। দূরপাল্লার মানুষজন যেভাবে নির্বিঘ্নে যেন তাদের প্রিয়জনের কাছে যেতে পারে, সেই জন্য আমরা বাস স্টেশন, রেল স্টেশন এবং বিভিন্ন গণপরিবহন যেখানে চলাচল করে সেসব জায়গার নিরাপত্তা আমরা বাড়িয়েছি। তার বাইরে হাইওয়ে পুলিশ কাজ করছে এবং অন্যান্য যারা বিভাগ রয়েছে তাদের সাথে আমরা ইতিপূর্বে কয়েক দফায় বৈঠক করেছি, যেখানে যার যার করণীয় সেগুলো ঠিক করা হয়েছে এবং আশা করি সবাই আন্তরিক হলে মানুষ নিরাপদে এবং নির্বিঘ্নে তাদের গন্তব্যে পৌঁছতে পারবে এবং উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদ উল ফিতর যাপন শেষ করে পুনরায় তারা কর্মস্থলে ফিরে আসতে পারবে। এদিকে ফাঁকা ঢাকার নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা। নগরবাসীর বড় একটা অংশ তাদের প্রিয়জনের সাথে ঈদ করার জন্য গ্রামের বাড়িতে ছুটে যাবেন। এই বিষয়টা মাথায় রেখে আমরা আমাদের নিরাপত্তা পরিকল্পনা সাজিয়েছি। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা।
ঈদুল ফিতরের প্রধান জামাত আয়োজনে জাতীয় ঈদগাহ ময়দানে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া। জাতীয় ঈদগাহে সকাল 8:30টায় প্রধান জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা সহ 35,000 মুসল্লি বলে জানান তিনি। অপরদিকে এর আগে ধর্ম মন্ত্রণালয়ের সচিব এই জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন করেন। বিস্তারিত আবু সাইদ অপুর রিপোর্ট। ঈদুল ফিতরের প্রধান জামাত আয়োজন উপলক্ষে জাতীয় ঈদগাহ মাঠের প্রস্তুতি দেখতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া পরিদর্শনে আসেন। পরিদর্শন শেষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বলেন, সকাল 8:30টায় প্রথম জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা সহ নারী পুরুষ মিলে 35,000 ধর্মপ্রাণ মুসল্লি। নারীদের জন্য থাকবে পৃথক ব্যবস্থা। বৃষ্টি হলে সকাল 9টায় বিকল্প ব্যবস্থা হিসেবে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে দ্বিতীয় জামাতের ব্যবস্থা রাখা হয়েছে। আমাদের এই ঈদগাহে প্রায় 35,000 মুসল্লি ঈদের নামাজ আদায় করতে পারবেন, সেরকম প্রস্তুতি আমাদের আছে। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, র্যাব এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর মোতায়েন থাকবে। পাশাপাশি 121 কাতারের আয়োজনে 25,400 বর্গমিটারের এই প্যান্ডেলে প্রবেশ ফটক রয়েছে 4টি আর বহির্গমন পথ 7টি রয়েছে। এছাড়াও মাঠের নিরাপত্তা ব্যবস্থায় সিসি ক্যামেরা স্থাপন সহ সক্রিয় আইনশৃঙ্খলা বাহিনী। তাই তো দম ফেলার ফুরসত নেই মাঠ প্রস্তুতকারী কর্মীদের। এর আগে ধর্ম মন্ত্রণালয়ের সচিব জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন করেন। এছাড়াও পুলিশ, র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। অজু ও টয়লেট সুব্যবস্থা সহ প্রাথমিক চিকিৎসা ও অ্যাম্বুলেন্স সার্ভিসও থাকছে জাতীয় ঈদগাহ ময়দানে। আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। সিটি কর্পোরেশন হওয়ার পর থেকে জাতীয় ঈদগাহে ঈদ প্রধান জামাত অনুষ্ঠিত হলেও চলতি বছর থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিতে 2টি জামাত অনুষ্ঠিত হবে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশে যেখানে বাণিজ্য মেলা অনুষ্ঠিত হতো সেখানে উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এর ফলে ঢাকা দক্ষিণের মতো উত্তর সিটি কর্পোরেশনের বাসিন্দারাও বিশাল ময়দানে ঈদের জামায়াতে নামাজ আদায়ের সুযোগ পাবে। ইউসুফ আলী রিপোর্ট। প্রতি বছর ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জাতীয় ঈদগাহ ময়দানে। এবারও নামাজ আদায়ের জন্য নেওয়া হচ্ছে ব্যাপক প্রস্তুতি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বিষয়টি তদারকি করা হলেও এবছর উত্তর সিটিতেও আলাদা ঈদের জামাত অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। সে লক্ষ্যে ঈদের নামাজ আদায় করতে শেরেবাংলা নগরে বাণিজ্য মেলার স্থানে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। তৈরি করা হচ্ছে বিশাল প্যান্ডেল। এখানে একসাথে কয়েক হাজার মানুষ নামাজ আদায় করতে পারবে। সিটি কর্পোরেশন আলাদা হওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে আমাদের বাণিজ্য মেলার যে পুরাতন মাঠ আছে সেখানে এবার কেন্দ্রীয়ভাবে ঈদের জামাত অনুষ্ঠিত হবে এবং সেখানে ঠিক আমাদের যেভাবে গ্রামের ঈদগাহের পাশে ছোট করে মেলা থাকে, যেখানে বাচ্চারা কিংবা শিশু কিশোররা সেখানে কেনাকাটা করে এবং ঈদ উদযাপন করে, সেরকম মেলার আয়োজন থাকবে। একই সাথে আমরা আমাদের যেই পুরাতন ঐতিহ্য সুলতানি আমলেও হয়েছে, সর্বশেষ 1800 সালের দিকেও এই অঞ্চলের মানুষ ঈদের নামাজের পর একটা ঈদ র্যালি করতো, ঈদ মিছিল করতো। আমরা সেই ঐতিহ্যকে আবার রিভাইভ করতে চাই। আমরা এবারের ঈদের নামাজের পর জামাতের পর একটা ঈদ র্যালি আয়োজন করব। সরকারের এমন সিদ্ধান্তে উত্তর সিটির বাসিন্দারাও একসাথে খোলা ময়দানে আলাদা নামাজ আদায় করার সুযোগ পাবে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। ঈদুল ফিতর উপলক্ষে ফাঁকা রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তবে সন্দেহজনক কোনো কিছু মনে হলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে। রাজধানীতে পৃথক সংবাদ সম্মেলনে ডিবি ও র্যাবের পক্ষ থেকে এই আহ্বান জানানো হয়। বিস্তারিত জানাচ্ছেন ইলিয়াস মাতবর। ঈদের ছুটিতে ফাঁকা ঢাকার নিরাপত্তা নিয়ে ডিএমপি মিডিয়া সেন্টার সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক বলেন, কেউ যাতে নাশকতা করতে না পারে সেজন্য ডিবির নজরদারি আগের তুলনায় অনেক বাড়ানো হয়েছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, বিপণী বিতান, রেল স্টেশন, বাস ও লঞ্চ টার্মিনালে কেউ যাতে নাশকতা করতে না পারে সেই জন্য ডিবির গোয়েন্দা নজরদারি পূর্বের যে কোনো সময়ের চেয়ে
বৃদ্ধি করা হয়েছে। অন্যদিকে গুলশান 2-এ এক সংবাদ সম্মেলনে র্যাব 1 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহেদুল করিম জানান, ঈদের ছুটিতে 24 ঘন্টা টহলে থাকবে র্যাব। ঈদের পরেও ভ্রাম্যমাণ টহল অব্যাহত থাকবে বলেও জানান তিনি। প্রতিবেশী হিসাবে আপনার পাশে যারা চলে গিয়েছেন, যাদের বাসা বলবো যে বন্ধ রয়েছে বা তালাবদ্ধ রয়েছে, তাদের বাসাতেও যদি কোনো ধরনের আপনার সন্দেহজনক অ্যাক্টিভিটি হয়, আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন। সাধারণ মানুষকে নির্বিঘ্নে ঈদের আনন্দ উপভোগ করার আহ্বান জানান আইন শৃঙ্খলা বাহিনীর এই কর্মকর্তারা। ইলিয়াস মাদবর, মাই টিভি, ঢাকা। মানুষকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, অনির্দিষ্টকালের জন্য সংস্কার চলতে পারে না। জনগণের স্বার্থে প্রয়োজনে আবারও রাজপথে নামবে বিএনপি। বিকেলে রাজধানীর বেড়াইদে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত ঈদ বউ উপহার ঈদ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নির্বাচন হলে বিএনপি বিপুল ভোটে নির্বাচিত হবে বলেও জানান বিএনপি মহাসচিব। এই বিএনপি সমস্ত পরিবর্তন এনেছে, সংস্কার যা কিছু আনার বিএনপি এনেছে। তারা অনির্দিষ্টকালের জন্য ওই সংস্কার করবেন, আর নির্বাচন হবে না, জনগণ তার প্রতিনিধি পাবে না, জনগণ তার নির্বাচিত প্রতিনিধি দেশ চালাতে পারবে না। এটা কি আপনারা চান? আমরা চাই যে সরকার খুব দ্রুত তারা সবকিছু ঠিকঠাক করে নির্বাচন ব্যবস্থা দেবেন। আপনারা সবাই সজাগ থাকবেন, সতর্ক থাকবেন। ষড়যন্ত্র চক্রান্ত শেষ হয়নি, সমস্ত ষড়যন্ত্র চক্রান্তকে ব্যর্থ করে দিয়ে বাংলাদেশের জনগণের সরকার আমরা প্রতিষ্ঠা করবই ইনশাআল্লাহ। দারিদ্র্য বিমোচন করাই অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়াকে দেয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। এদিকে অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে চীনের পিকিং বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে চীনের পিকিং বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে। শনিবার এক বিশেষ অনুষ্ঠানে ক্ষুদ্র ঋণ ও দারিদ্র্য বিমোচনে বৈশ্বিক নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি তুলে দেওয়া হয়। এ সময় অধ্যাপক ইউনূস তার ভাষণে বলেন, এই সম্মান শুধু ব্যক্তিগত অর্জন নয়, এটি বিশ্বের সেই সব মানুষের জন্য যারা দারিদ্র্য ও বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করেছে। Massive technology. You can play wonders with this technology to bring health services to the poorest person, most latest cure for health problems as a social business. তিনি চীনের তরুণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তাদের হাতেই পৃথিবীর ভবিষ্যৎ। নতুন চিন্তাভাবনা, নতুন উদ্যোগ এবং সামাজিক ব্যবসার মাধ্যমে তারাই বিশ্বকে বদলে দিতে পারবে। We said vaccine should not have patent right. We campaign for the whole world to remove the patent right from the vaccine. But the business people mobilize their governments to make sure patent stays and patent stay. We want to build a civilization which cares for people, not take as an opportunity to make money for themselves. এদিকে চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়াকে সাক্ষাৎকার প্রদান করেছেন ডক্টর ইউনূস। তিনি বলেন, চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নতুন উচ্চতায় প্রবেশ করেছে। অদূর ভবিষ্যতে আরও বেশি চীনা বিনিয়োগকারী বাংলাদেশে বিনিয়োগ করতে এবং স্থানীয় অংশীদারদের সমন্বয়ে এ অঞ্চলে একটি বড় বাজার সৃষ্টিতে উৎসাহী হবেন বলেও আশা করেছেন তিনি। সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্য শক্তিশালী হয়েছে। চীনের সঙ্গে ভালো সম্পর্কের কারণে বাংলাদেশ লাভবান হয়েছে। চীনের সাফল্য দেখে বাংলাদেশের সবাই অনুপ্রেরণা পায়। নোবেলজয়ী ডক্টর ইউনূস চীনের দারিদ্র্য দূরীকরণ কর্মসূচিরও প্রশংসা করেন। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। ঈদের আগ মুহূর্তে জমে উঠেছে প্রসাধনীর বাজার। দেশীয় প্রসাধনীর পাশাপাশি জনপ্রিয় হয়েছে বিদেশি প্রসাধনীও। ঈদে নিজেকে আরও আকর্ষণীয় করে তুলতে সাধ্যের মধ্যে সর্বোচ্চ চেষ্টা করছেন নারীরা। তবে পণ্যের মান নিয়ে প্রশ্ন রয়েছে ক্রেতাদের মনে। আফজাল হোসেনের রিপোর্ট। ঈদের সাজে পোশাকের পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে প্রসাধনী। তাই ঈদের আগ মুহূর্তে ব্যস্ততা বেড়েছে প্রসাধনীর দোকানগুলোতে। দোকানের বিক্রয় নিয়ে খুশি নন বিক্রেতারা। তারা বলছেন, অন্যান্য বছরের তুলনায় এবার প্রত্যাশা অনুযায়ী বিক্রয় নেই। এছাড়া অনলাইন থেকে অনেকে প্রসাধনী কেনায় ক্রেতা কমেছে দোকানগুলোতে। ব্যবসার পরিস্থিতি এবার খুবই খারাপ, আগের তুলনায় এখন অনেকটা কমে গিয়েছে, যে কারণে এখানের
আমাদের বেসমেন্টে যে ব্যবসায়িকগুলি আছে তাদের অবস্থা পরিস্থিতি খুবই খারাপ হয়ে গেছে। আগের মতো আমাদের ব্যবসা হচ্ছে না। প্রতি বছরের তুলনায় এবার সেল অনেক খারাপ। তার মার্কেটিংয়ে যেহেতু আমরা কসমেটিক্সে আছি, দেখা গেলে এরকম হয় যে আমাদের এক দিনের সেল 50-60, তার উপরেও হয়। তো অন্যান্য তুলনায় এবার অনেক কম। সৌন্দর্যপ্রেমী মানুষ তাদের শেষ মুহূর্তের কেনাকাটা সেরে নিচ্ছেন, তবে পণ্যের উৎপত্তি স্থল এবং মান নিয়ে শঙ্কা রয়েছে ক্রেতাদের মনে। ব্লাশ, মাস্কারা, লিপস্টিক আর সবকিছু রিজনেবলের মধ্যেই আছে। নারীদের ঈদের বাজারের তালিকায় অন্যতম গুরুত্ব প্রদান প্রসাধনী সামগ্রী। নিজেদের সৌন্দর্যকে আরেকটু ফুটিয়ে তুলতে তারা দ্বারস্থ হন প্রসাধনীর। তাই তো রমজানের শেষ মুহূর্তে এসে কেনাকাটা বেড়েছে প্রসাধনীর দোকানগুলোতে। তবে মান এবং পণ্যের উৎপত্তি স্থল নিয়ে যথেষ্ট প্রশ্ন থেকে গেছে ক্রেতাদের মনে। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। পবিত্র মাহে রমজানের প্রধান শিক্ষাই হলো তাকওয়া অবলম্বন করা। এই উদ্দেশ্য ও লক্ষ্যকে বাস্তবায়িত করার প্রশিক্ষণ চলে দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার মাধ্যমে। রমজানের সেই শিক্ষার আলোকে বাকি 11 মাস অতিবাহিত করার আহ্বান ইসলামী বিশ্লেষকদের। বিস্তারিত জানাচ্ছেন ইলিয়াস মাতবর। রমজান পরবর্তী মাসগুলোতে রোজার আলোকে জীবন পরিচালনা করতে পারার মধ্যেই রয়েছে রোজাদারের সফলতা। ইসলাম ধর্মের প্রতিটি ইবাদত পালনের মধ্যেই রয়েছে কিছু অন্তর্নিহিত শিক্ষা। তদানুযায়ী জীবনযাপনের মধ্যেই নিহিত রয়েছে ইবাদত পালনের সার্থকতা। রমাদান তো আমাকে ভালো মানুষ বানাতে এসে, রমাদানে ভালো, এর বাকি 11 মাস আমি খুবই খারাপ। তো আল্লাহ সুবহান দেখবেন, এ তো আসলে মানুষ হওয়ারই যোগ্য না। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ তাআলা বলেছেন এগুলো মানুষ না, বরং তার চেয়েও খারাপ, মানে পশু বা পশুর চেয়েও খারাপ। এমন যেন না হয়। রমাদানের শিক্ষাগুলো আমরা পরেও যেন নিয়ে যাই, কারণ রমাদানের ট্রেনিং পিরিয়ড, মনে রাখতে হবে ট্রেনিং পিরিয়ড, মূলত ট্রেনিং করা হয় পরবর্তী সময়গুলো যেন সে ভালো কাটে, যেটা আমরা আগে বলেছিলাম। ইসলামী চিন্তাবিদগণ বলেন, রোজাদার রোজা পরবর্তী সময়ে পাপমুক্ত জীবনযাপনে সচেষ্ট না হলে রোজা রাখা অর্থহীন। আমার কর্মকাণ্ডের জবাবদিহিতার মুখোমুখি হতে হবে, এই উপলব্ধি যদি আমার থাকে, তাহলে আমাকে কেউ আর বলতে হবে না তুমি ভালো পথে চলো। আমার আল্লাহর সাথে জবাবদিহিতাই আমাকে টেনে তুলবে, আমাকে আমার চেতনা জাগ্রত করবে যে আমি যেন ভালো হয়ে চলি। সিয়ামের আসল সার্থকতা হলো যে তাকওয়া যত বেশি অর্জিত হবে, সিয়াম তত বেশি পূর্ণতা লাভ করবে। রমজানের শিক্ষা ও তাৎপর্যের আলোকে সুসজ্জিত হোক আমাদের জীবন। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা।